প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর 11তম পর্বে পৃষ্ঠা 144 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে দশম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে দশম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করব 144 পৃষ্ঠার দলগত কাজ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। দলগত কাজ। এই অভিজ্ঞতার শুরুতে উপস্থাপিত প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে। শিক্ষকের নির্দেশ মতো দলে বিভক্ত হয়ে তোমরা নিচের প্রশ্ন অথবা সমস্যাগুলো সমাধান করো। আমরা যখন এই অভিজ্ঞতাটি শুরু করেছিলাম, অর্থাৎ এই অধ্যায়টি শুরু করেছিলাম, তখন আমরা এই ধরনের একটা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র দেখেছিলাম। সে অবস্থান মানচিত্রটাকে আমরা যদি গ্রাফ পেপারে কনভার্ট করে নিই তাহলে এইভাবে সেটা দাঁড়ায়। এবার আমরা গ্রাফ পেপারের মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো দেওয়া আছে এখানে, যে ক থেকে শুরু করে ঝ পর্যন্ত, এই সমস্যাগুলোর সমাধান আমরা এবার দেখে নেব। ক নম্বর সমস্যা কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। ক নম্বরে বলছে ল্যাবরেটরি, লাইব্রেরি, হোস্টেল, মেইন গেটের স্থানাঙ্ক বের করো। এখানে যে এখানে নামগুলো লেখা আছে এবং এই নামগুলোর পাশে কিন্তু যে ইংরেজি বর্ণমালা দিয়ে সেগুলো চিহ্নিত করা আছে। হ্যাঁ, বিন্দুগুলো চিহ্নিত করা আছে, সেই বিন্দুগুলো এখানে গ্রাফ পেপারের মধ্যে চিহ্নিত করা আছে। এখান থেকে আমরা যে ল্যাবরেটরি, লাইব্রেরি, হোস্টেল এবং মেইন গেটের স্থানাঙ্ক নির্ণয় করব। স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের পর্বগুলোতে অনেকবার শিখেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে ল্যাবরেটরির স্থানাঙ্ক নির্ণয় করব। ল্যাবরেটরিকে বি দিয়ে চিহ্নিত করা আছে। ল্যাবরেটরির স্থানাঙ্ক হচ্ছে যে -7 4। যেমন এখান থেকে গুণে গুণে আমরা প্রথমে এক্স এর মান এরপরে ওয়াই এর মান নির্ণয় করেছি। আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে 1 2 3 4 5 6 7, অর্থাৎ -7, আর হচ্ছে যে উপরের দিকে 1 2 3 4, অর্থাৎ -7 এবং 4। এরপর হচ্ছে লাইব্রেরির স্থানাঙ্ক। লাইব্রেরিকে এল দ্বারা চিহ্নিত করা আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এল দ্বারা চিহ্নিত করা আছে। লাইব্রেরির স্থানাঙ্ক পেয়েছি 1 এবং 5, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে যে 1 2 3 4 5। এরপরে হোস্টেলের স্থানাঙ্ক। হোস্টেলকে এইচ দিয়ে চিহ্নিত করা আছে। দেখো যে হোস্টেলের স্থানাঙ্ক, হোস্টেলের স্থানাঙ্ক বের করতেছি। প্রথমে এক্স এর মান 1 2 3 4 5, অর্থাৎ -5। এরপরে উপরের দিকে 1 2 3 4 5 6 7, অর্থাৎ -5 7। এরপরে মেইন গেটের স্থানাঙ্ক, যেটা এই যে এখানে এম দিয়ে প্রকাশ করা আছে। মেইন গেটের স্থানাঙ্কের মধ্যে এক্স এর মান আছে 1 2 3 4 5 6 7 8, এবং এই যে ওয়াই এর মান হচ্ছে নিচের দিকে 1 2 3 4 5 6, অর্থাৎ -6। তাহলে আমরা যে ল্যাবরেটরি, লাইব্রেরি, হোস্টেল, মেইন গেটের স্থানাঙ্কগুলো বের করলাম। এগুলো তোমাদের জন্য আমি খাতায় লিখে দেখাচ্ছি। দলগত কাজের ক নাম্বার সমস্যার সমাধানটা দেখালাম প্রিয় শিক্ষার্থীরা। ল্যাবরেটরির স্থানাঙ্ক বি -7 4, লাইব্রেরির স্থানাঙ্ক এল 1, 5, হোস্টেলের স্থানাঙ্ক এইচ -5, 7, মেইন গেটের স্থানাঙ্ক এম 8 -6, অর্থাৎ 8, -6। এবার খ নাম্বার প্রশ্ন। খ নাম্বারে বলছে যে একাডেমিক ভবন 1 এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একাডেমিক ভবন 1 দেখতে পাচ্ছি A1। আমরা যখন এই যে গ্রাফ পেপারটাকে 4 ভাগে বিভক্ত করেছি, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষের দিকে এদিকে এক্স, অর্থাৎ ধনাত্মক এক্স, আর এদিকে হচ্ছে যে ঋণাত্মক এক্স, আর এদিকে উপরের দিকে ওয়াই, ধনাত্মক ওয়াই, আর নিচের দিকে হচ্ছে যে ঋণাত্মক ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 হচ্ছে মূলবিন্দু। এই মূলবিন্দুর চারিদিকে আমরা কিন্তু 4টা অংশ দেখতে পাচ্ছি বা 4টা ভাগ দেখতে পাচ্ছি। 1 2 3 4। আমরা 4টা ভাগ কিন্তু যে
এটা প্রথম ভাগ, এদিকে দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ, এটা হচ্ছে যে চতুর্থ ভাগ। তাহলে আমরা কিন্তু ঘড়ির বিপরীত দিকে গুনবো এটাকে, অর্থাৎ এন্টিলগ সিস্টেমে গুনবো। তাহলে এটা হচ্ছে প্রথম ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ, এটা হচ্ছে যে চতুর্থ ভাগ। তাহলে আমাদের যে একাডেমিক ভবন 1 আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে যে প্রথম চতুর্থ ভাগে অবস্থিত, অর্থাৎ 4 ভাগের যে প্রথম ভাগ, সে প্রথম ভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একাডেমিক ভবন 1 অবস্থিত। এরপরে মাঠ, আমরা দেখতে পাচ্ছি মাঠ এখানে, অর্থাৎ এফ দ্বারা চিহ্নিত আছে। তাহলে আমরা যখন গ্রাফ পেপারে দেখতেছি যে সেখানে কিন্তু মাঠটা যে তৃতীয় ভাগে, অর্থাৎ যে তৃতীয় চতুর্থ ভাগে অবস্থিত, অর্থাৎ 4 ভাগের তৃতীয় ভাগের মধ্যে অবস্থিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই খ নম্বরের উত্তরটা আমি তোমাদের জন্য লিখে দেখাচ্ছি। খ নম্বরের উত্তরটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। একাডেমিক ভবন 1 অর্থাৎ A1 প্রথম চতুর্থ ভাগে অবস্থিত এবং মাঠ F তৃতীয় চতুর্থ ভাগে অবস্থিত। এবার আমরা গ নাম্বার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে আগে সেটা দেখে নেব। বলছে যে হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত? আমরা দেখতে পাচ্ছি যে হোস্টেলের যে অবস্থান, হোস্টেলকে এইচ দিয়ে প্রকাশ করা হয়েছে। এখানে যে এইচ এর অর্থাৎ হোস্টেলের স্থানাঙ্ক নির্ণয় করেছি আমরা -5,7 এবং আমাদেরকে বলছে শহীদ মিনারের অবস্থান। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শহীদ মিনার এস দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখানে শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি, এটার আমরা স্থানাঙ্ক নির্ণয় করবো, অর্থাৎ এস বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা এস বিন্দুটার স্থানাঙ্ক পেলাম 3,2 অর্থাৎ 3,2। দেখো যে এক্স এর দিকে 1 2 3, ওয়াই এর দিকে 1 2, অর্থাৎ দোনোটা কিন্তু ধনাত্মক, অর্থাৎ প্রথম চতুর্থ ভাগে কিন্তু শহীদ মিনার অবস্থিত। এখন আমরা যে হোস্টেল অর্থাৎ এইচ এবং এস এর যে যে সরলরেখার ঢাল, সেই সরলরেখার ঢালটা নির্ণয় করে দেখাচ্ছি তোমাদের জন্য। দেখো প্রিয় শিক্ষার্থীরা, হোস্টেলের অবস্থান এইচ এর স্থানাঙ্ক এইচ -5,7, শহীদ মিনারের অবস্থান এস এর স্থানাঙ্ক এস 3,2। সুতরাং হোস্টেল ও শহীদ মিনারের অবস্থান নিয়ে গমনকারী সরলরেখা এস এইচ এর ঢাল। তাহলে আমরা এখন ঢাল নির্ণয় করব। আমরা এখানে যে এস বিন্দুর স্থানাঙ্ক এবং এস বিন্দুর স্থানাঙ্ক এখানে নিয়েছি। তাহলে ঢাল নির্ণয় করার একটা সূত্র আছে যে কোটিদ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই যে ভুজদ্বয়ের বিয়োগফল। এবার আমরা প্রথম উপরে যে কোটিদ্বয়ের বিয়োগফল লিখলাম। কোটি হচ্ছে 7 এবং 2, তাহলে 7 - 2। এরপরে ভুজদ্বয় -5 এবং 3, তাহলে -5 - 3 অর্থাৎ বিয়োগফল লিখলাম। এবার 7 থেকে 2 চলে গেলে আর থাকে 5, -5 এর সাথে -3 যোগ করলে হবে -8। তাহলে মাইনাস সাইনটাকে আমি এখানে পাশে লিখলাম, তাহলে পেলাম 5/8। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা গ নাম্বার সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার ঘ নাম্বার সমস্যাটা সমাধান করব। ঘ নাম্বার প্রশ্নে বলছে মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব কত? আমরা এখানে হোস্টেলের যে স্থানাঙ্ক সেটা নির্ণয় করেছিলাম -5,7 এবং যে মেইন গেট, সেই মেইন গেটের স্থানাঙ্ক নির্ণয় করেছিলাম 8 এবং -6। এবার আমরা দুইটা বিন্দুর অর্থাৎ হোস্টেলের বিন্দু এবং মেইন গেটের বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা আমরা সূত্রের মাধ্যমে নির্ণয় করব। এই সমস্যার সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। হোস্টেলের স্থানাঙ্ক ইকুয়াল টু h -5,7 এবং মেইন গেটের স্থানাঙ্ক ইকুয়াল টু m 8, -6। সুতরাং মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব যে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতেছি সেটা ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার অর্থাৎ অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ অর্থাৎ অথবা বিয়োগফলের বর্গ। তাহলে ভুজদ্বয়ের বিয়োগফল, তাহলে ভুজ হচ্ছে এখানে 8 এবং -5, তাহলে এদের বিয়োগফলের বর্গ, তাহলে 8 -5 হোল স্কয়ার যোগ যে কোটিদ্বয়ের অন্তরের বর্গ বা বিয়োগফলের বর্গ
-6 - 7, এখানে কোটি হচ্ছে যে -6 এবং 7, তাহলে হোল স্কোয়ার। এরপরে উপরে কিন্তু রুট ওভার দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা। পরের লাইনটা দেখো, রুট ওভার 8 মাইনাসে মাইনাসে প্লাস 5 হোল স্কোয়ার, প্লাস চিহ্নটা বসলো এখানে, যে -6 এবং -7 যোগ করলে হবে -13 হোল স্কোয়ারটা এখানে বসলো। এবার পরের লাইন, এখানে রুট ওভারটা দিলাম, 8 এর সাথে 5 যোগ করলে 13 হোল স্কোয়ার, প্লাস চিহ্নটা এখানে বসলো এবং মাইনাস এখানে 13 হোল স্কোয়ার বসলো। এবার 13 কে হোল স্কোয়ার করলে 169, প্লাস চিহ্ন বসলো, -13 কে হোল স্কোয়ার করলে 169 এখানে বসলো। 169 এর সাথে 169 যোগ করলে আমরা পাচ্ছি 338, আর উপরে কিন্তু রুট ওভারটা প্রত্যেক লাইনের মধ্যে রয়েছে প্রিয় শিক্ষার্থী, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার 338 কে যদি আমরা রুট করি অর্থাৎ বর্গমূল করি, তাহলে পাচ্ছি 18.38477,631, যেটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা করছি, অর্থাৎ সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে করছি। তাহলে এবার দেখো, দশমিকের পরে আমরা 2 অঙ্ক পর্যন্ত রাখবো, তাহলে 2 অঙ্ক হচ্ছে যে কত, 3 এবং 8, তাহলে 18.38 একক প্রায়। এটাই হচ্ছে যে হোস্টেলের এবং মেইন গেটের যে দূরত্ব, সেই দূরত্বটা আমরা নির্ণয় করলাম 18.38 একক। এবার আমরা 9 নম্বর প্রশ্ন যেটা আছে, সেই 9 নম্বর প্রশ্নের সমাধান করব। 9 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে যে মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে। একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নে বলছে মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে। আমরা যদি চিত্রের দিকে একটু খেয়াল করি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে মেইন গেট হচ্ছে যে এটা, এখান থেকে আমরা সবচেয়ে দূরে দেখতে পাচ্ছি যে টি হচ্ছে কি গাছ। তাহলে গাছ তো কোনো স্থাপনা নয়, গাছ কোনো স্থাপনা নয়। তাহলে এরপরে আমরা যে মেইন গেট থেকে সবচেয়ে দূরে স্থাপনা হিসেবে দেখতে পাচ্ছি যে হোস্টেল। এই যে হোস্টেল হচ্ছে যে এইচ দিয়ে চিহ্নিত করা হয়েছে, যে হোস্টেলের যে বিন্দুর স্থানাঙ্ক সেটা -5 এবং 7 এখানে আমরা নির্ণয় করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য যে মেইন গেট থেকে সবচেয়ে দূরে অবস্থিত যে গাছ, হ্যাঁ, সেই টি এর যে দূরত্বটা নির্ণয় করব। এরপরে যে মেইন গেট থেকে যে হোস্টেল এইচ, সেই এইচ এর দূরত্বটাও নির্ণয় করে তোমাদেরকে দেখাবো। তাই আমি এখানে টি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছি যে -9 এবং 6, এবং এখানে হোস্টেলের স্থানাঙ্ক নির্ণয় করা আছে, এবং মেইন গেট এম এর স্থানাঙ্ক কিন্তু নির্ণয় করা রয়েছে। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা 9 নম্বরের সমস্যাটার সমাধান দেখে নিই। শুরুতে আমি যে টি বিন্দুর দূরত্বটা আমি দেখিয়েছি, কারণ আমি কিন্তু ঘ নাম্বার প্রশ্নের মধ্যে মেইন গেট থেকে যে হোস্টেলের দূরত্ব সেটা কিন্তু নির্ণয় করে দেখিয়েছিলাম। সেজন্য আমি এখানে টি বিন্দুর দূরত্বটা নির্ণয় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমাধানটা চিত্র হতে দেখতে পাই মেইন গেট এম, যার স্থানাঙ্ক 8, -6 থেকে সবচেয়ে দূরের বিন্দুটি হলো গাছ, যেটা টি -9, 6। আবার মেইন গেট হতে সবচেয়ে দূরের স্থাপনাটি হলো হোস্টেল এইচ, যার স্থানাঙ্ক -5, 7। সুতরাং মেইন গেট হতে গাছের দূরত্ব, তাহলে মেইন গেটের স্থানাঙ্ক হচ্ছে যে এম 8 - 6, আর গাছের স্থানাঙ্ক হচ্ছে যে টি -9, 6। তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেটা এখানে প্রয়োগ করব। তাহলে প্রথমে ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ। তাহলে এখানে প্রথম বিন্দুর ভুজ হচ্ছে 8 আর দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে -9, তাহলে আমরা বিয়োগ করতেছি -9 - 8 হোল স্কোয়ার। এরপরে প্লাস, সূত্র থেকে প্লাসটা দিলাম। এরপরে প্রথম বিন্দুর কোটি হচ্ছে -6, দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে 6, তাহলে 6 - -6, এরপরে হোল স্কোয়ার। উপরে আমরা যে বর্গমূলের চিহ্নটা দিয়েছি অর্থাৎ রুট ওভারটা দিলাম। এবার পরের লাইন দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইকুয়াল টু যে -9 এবং -8 যোগ করলে হয় -17 হোল স্কোয়ারটা বসলো, এরপরে প্লাস চিহ্নটা বসলো, এরপরে 6 -6 হোল স্কোয়ার, আর উপরে রুট ওভারটা দিলাম। এরপরে পরের লাইনটা দেখো, আবার রুট ওভারটা দিলাম, যে -17 কে হোল স্কোয়ার করলে আমরা পেয়েছি 289, এরপরে প্লাস চিহ্নটা বসলো,
6 এবং 6 যোগ করলে 12, 12 কে হোল স্কয়ার করলে 144, 289 এর সাথে 144 যোগ করলে আমরা পেয়েছি 433 এবং রুট ওভারটা আমরা এখানে দিয়েছি। প্রত্যেক ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা রুট ওভারটা দিয়েছি। এবার 433 কে যদি আমরা রুট করি তাহলে পাচ্ছি 20.80865205। এবার আমরা এটাকে যে দশমিকের পরে 2 অঙ্ক পর্যন্ত রাখবো, তাহলে 2 অঙ্কের পরের যে অঙ্কটি আছে সেটা হচ্ছে 8। তাই আমরা এখানে 0 সাথে 1 যোগ করব, তাহলে হবে 20.81 একক প্রায়। তাহলে আমরা যে মেইন গেট হতে গাছের যে দূরত্ব সেই দূরত্বটা পেয়ে গেছি 20.81 একক প্রায়। সুতরাং এবার আমরা মেইন গেট হতে হোস্টেলের দূরত্ব, তাহলে মেইন গেট হতে হোস্টেলের যে দূরত্ব সেটাতে আমরা লিখেছি রুট ওভার যে ভুজদ্বয়ের বিয়োগফলের অন্তর যোগ কোটিদ্বয়ের বিয়োগফলের অন্তর। এখানে ভুজ হচ্ছে যে 8 মাইনাস আর যে মেইন গেট সেটার হোস্টেলের যে ভুজ সেটা হচ্ছে -5। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট হবে, অর্থাৎ যে আমরা দেখতে পাচ্ছি মেইন গেটের যে ভুজ সেটা হচ্ছে 8 মাইনাস আর যে হোস্টেল সেটার যে ভুজ হচ্ছে -5, তাহলে 8 মাইনাস -5 হোল স্কয়ার প্লাস এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মেইন গেটের কোটি হচ্ছে -6 মাইনাস এবং হোস্টেলের যে কোটি হচ্ছে 7, তাহলে -6 -7 হোল স্কয়ার। এরপরে এটা সরল করে আমরা পেয়েছি যে 18.38 একক প্রায়, যেটা আমরা ঘ হতে পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পরীক্ষায় যদি বলে যে মেইন গেট হতে যে স্থাপনার কোন স্থাপনাটার দূরত্ব সবচেয়ে বেশি, তখন হবে যে হোস্টেলের দূরত্ব সবচেয়ে বেশি। আর যদি বলে যে মেইন গেট হতে যে কোন বিন্দুটির দূরত্ব সবচেয়ে বেশি, তখন হবে মেইন গেট হতে গাছের যে বিন্দু টি, এই টি বিন্দুর দূরত্ব বেশি, সেটা হচ্ছে 20.81 প্রায়। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে প্রশ্ন অনুসারে উত্তর লিখবে। এবার আমরা পরের প্রশ্নটি সমাধান করব। পরের প্রশ্নটি হচ্ছে যে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলছে হোস্টেল থেকে কোন গেটটি নিকটবর্তী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তোমাকে বলছে যে হোস্টেল থেকে কোন গেটটি, এখানে দুইটা গেট আছে, একটা হচ্ছে যে মেইন গেট আর একটা হচ্ছে যে পিছনের গেট। এই দুইটা গেট থেকে কোন গেটটা হোস্টেল থেকে নিকটবর্তী অর্থাৎ সবচেয়ে কাছে অবস্থিত, সেটা তোমাকে উত্তরের মধ্যে সপক্ষে যুক্তি দিতে বলা হয়েছে। আমরা ইতিমধ্যে প্রিয় শিক্ষার্থীরা ঘ নাম্বারের মধ্যে যে মেইন গেট হতে যে হোস্টেলের যে দূরত্ব 18.38 একক পেয়েছিলাম। এবার যদি আমরা যে হোস্টেল থেকে পিছনের গেটের দূরত্বটা কত সেটা নির্ণয় করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন গেটটা কাছাকাছি অবস্থিত, অর্থাৎ হোস্টেল থেকে কোন গেটটা কাছাকাছি অবস্থানে রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। তাই প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে যে পিছনের যে গেট আর দ্বারা চিহ্নিত করা হয়েছে, এই আর বিন্দুটার প্রথমে আমরা যে স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে আর বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করে আমরা পাচ্ছি যে 7, অর্থাৎ এক্স এর মান 7 এবং ওয়াই এর মান হচ্ছে যে 8.5। এটা হচ্ছে যে পেছনের গেটের স্থানাঙ্কের দূরত্ব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে 7 পাচ্ছি, এক্স এর মান 1 2 3 4 5 6 7, এই যে 7। এরপরে যে উপরের দিকে যাব, উপরের দিকে দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে যে এটা মাঝামাঝি জায়গায় অবস্থিত, অর্থাৎ 8 এবং 9 এর যে মাঝামাঝি জায়গায় অবস্থিত, সেজন্য 8.5 হবে। অর্থাৎ আমরা যদি ভালো করে একটু খেয়াল করি, 8 হচ্ছে যে এই জায়গায়, 9 হচ্ছে যে এখানে, তাহলে বিন্দুটা কিন্তু মাঝখানে অবস্থিত, সেজন্য 8.5। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা 6 নম্বর সমস্যাটা সমাধানটা দেখে নিই। ঘ হতে প্রাপ্ত মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব 18.38 একক প্রায়। দেওয়া আছে হোস্টেলের স্থানাঙ্ক h-5,7 এবং পেছনের গেটের স্থানাঙ্ক, যেটা কিছুক্ষণ আগে নির্ণয় করেছি, আর দ্বারা চিহ্নিত করা হয়েছে আর 7,8.5। সুতরাং
হোস্টেল হতে পেছনের গেটের দূরত্ব। তাহলে আমরা যে হোস্টেল হতে পেছনের গেটের দূরত্বটা এবার নির্ণয় করব। নির্ণয় করার জন্য আমরা এখানে সূত্র ব্যবহার করেছি যে √, যে ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ যোগ কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ। এখানে হোস্টেলের যে বিন্দু সেই বিন্দুর ভুজ হচ্ছে -5 আর পেছনের গেটের যে ভুজ সেটা হচ্ছে যে 7। তাহলে -5 - 7 হোল স্কয়ার প্লাস এবার হোস্টেলের স্থানাঙ্কের যে কোটি হচ্ছে যে 7 আর পেছনের গেটের স্থানাঙ্কের কোটি হচ্ছে যে 8.5। তাহলে 7 - 8.5 হোল স্কয়ার। এবার এখানে কিন্তু √টা দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। পরের লাইন দেখো সমান যে √টা দিয়েছি, এরপরে -5 এবং -7 যোগ করলে হবে -12 হোল স্কয়ার। এরপরে প্লাস চিহ্নটা এখানে বসলো। এরপরে যে 8.5 থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি -1.5, এরপরে স্কয়ারটা দিয়েছি। এরপরে পরের লাইন দেখো প্রিয় শিক্ষার্থীরা, √বাদ দিয়েছি, -12 কে হোল স্কয়ার করলে 144, এরপরে প্লাস চিহ্নটা বসলো, -1.5 কে হোল স্কয়ার করলে 2.25। এবার যে 144 এর সাথে 2.25টা যোগ করলে আমরা পাচ্ছি 146.25 আর উপরে √টা দিয়েছি। প্রত্যেক লাইনের মধ্যে কিন্তু √টা দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। এবার 146.25 কে যদি আমরা বর্গমূল করি তখন পেয়েছি 12.09 একক। তাহলে আমরা কিন্তু যে হোস্টেল হতে পেছনে গেটের যে দূরত্ব সেটা পেয়েছি 12.09 একক। আর আমরা যে হোস্টেল হতে যে মেইন গেট সেই মেইন গেটের দূরত্বটা পেয়েছিলাম 18.38। আমরা দেখতে পাচ্ছি যে 18.38 কিন্তু 12.09 থেকে বেশি, সেজন্য আমি লিখেছি যেহেতু 18.38 গ্রেটার দেন 12.09, অতএব হোস্টেল থেকে পেছনের গেটটির নিকটবর্তী, অর্থাৎ এই যে হোস্টেল থেকে পেছনের যে গেট সেটা দূরত্ব হচ্ছে 12.09 যে একক, কিন্তু হোস্টেল হতে যে মেইন গেট সেটা দূরত্ব কিন্তু বেশি, সেটা হচ্ছে কি 18.38 একক। তাহলে নিকটবর্তী গেট হচ্ছে যে পিছনেরটা, সেই জন্য আমি লিখে দিয়েছি যে অতএব হোস্টেল থেকে পেছনের গেটটির নিকটবর্তী, এটাই হচ্ছে যে আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বর প্রশ্নে কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। বলছে অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সরলরেখার ঢালের সঙ্গে লাইব্রেরি এবং পেছনের গেট দিয়ে গমনকারী সরলরেখার ঢালের তুলনা করো। এবার আমরা চিত্রের দিকে তাকাবো প্রিয় শিক্ষার্থীরা। চিত্রের মধ্য থেকে আমরা অফিস ভবনের স্থানাঙ্ক নির্ণয় করব। অফিস ভবন সি দ্বারা চিহ্নিত আছে, অর্থাৎ এটা হচ্ছে যে অফিস ভবন। অফিস ভবনের যে বিন্দু সি এর স্থানাঙ্ক হচ্ছে যে -3, এরপর হচ্ছে যে -1। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে -3 কিভাবে, যে 0 থেকে বাম দিকে গেছে, অর্থাৎ -1 -2 -3, আর ওয়াই এর মান নিচের দিকে অর্থাৎ -1। তাহলে অফিস ভবনের যে স্থানাঙ্ক পেয়েছে -3 -1। এরপরে যে শহীদ মিনার, শহীদ মিনার এস দ্বারা চিহ্নিত, শহীদ মিনারের আমরা স্থানাঙ্ক নির্ণয় করেছি 3, 2। এরপরে লাইব্রেরি, লাইব্রেরিকে এল দ্বারা চিহ্নিত করা আছে, এল বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছি 1 এবং 5। এবং পেছনের যে গেট যে আর দ্বারা চিহ্নিত আছে, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছি 7, 8.5। এবার আমরা সমস্যাটার সমাধান দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, অফিস ভবনের স্থানাঙ্ক সি -3 -1 এবং শহীদ মিনারের স্থানাঙ্ক এস 3, 2। তাহলে আমরা সিএস রেখার ঢাল নির্ণয় করব, অর্থাৎ যে সিএস বিন্দু দিয়ে যে রেখাটি হবে সেই রেখার ঢাল নির্ণয় করব। তাহলে সিএস রেখার ঢাল ইকুয়াল টু বিন্দুদ্বয়ের কোটিদ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে কোটি হচ্ছে যে -1 আর এখানে হচ্ছে 2, তাহলে -1 - 2। এরপরে ভুজদ্বয়ের বিয়োগফল, এখানে ভুজ হচ্ছে যে -3 এবং মাইনাস, এরপরে 3টা এখান থেকে বসলো। এবার সমাধানটা করে নি প্রিয় শিক্ষার্থীরা। ইকুয়াল টু -1 এর সাথে -2 যোগ করলে -3, -3 এর সাথে -3 যোগ করলে হবে -6। এবার 3 দিয়ে ভাগ করলে
যে অর্থাৎ -3 দিয়ে ভাগ করে দিলে যে -3 1 যা -3, আর -3 দিয়ে -6 কে ভাগ করলে হবে 2। তাহলে আমরা পেয়ে গেছি সিএস রেখার ঢাল হচ্ছে যে হাফ। আবার লাইব্রেরির স্থানাঙ্ক, আমরা কিন্তু লাইব্রেরির স্থানাঙ্ক বের করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা, যেটা এল দ্বারা চিহ্নিত আছে 1,5। পেছনের গেটের স্থানাঙ্ক আর 7,8.5। এবার আমরা আর অর্থাৎ এল আর লাইব্রেরি এবং পেছনের গেট আর এই দুইটা বিন্দুর ঢাল নির্ণয় করব। দেখো যে এল আর রেখার ঢাল ইকুয়াল টু, প্রথমে আমরা লিখব কোটিদ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই, পরে নিচে লিখব ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে এখানে কোটি হচ্ছে যে 8.5 মাইনাস, আর এটার কোটি হচ্ছে 5। তাহলে 8.5 মাইনাস 5 ডিভাইডেড বাই, এটার কোটি হচ্ছে 7 আর এটার কোটি হচ্ছে 1। তাহলে 7 মাইনাস 1, 8.5 থেকে 5 বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি 3.5। এরপরে যে 7 থেকে 1 চলে গেলে আর থাকে 6। তাহলে আমরা এখানে যে লাইব্রেরি এবং পেছনের গেটের যে ঢাল পেয়েছি যে 3.5/6, আর এখানে যে অফিস এবং যে শহীদ মিনার, সেই অফিস এবং শহীদ মিনার যে রেখা, সেই রেখার ঢাল পেয়েছি যে হাফ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লাইব্রেরি এবং পেছনের গেটের যে ঢাল, সেটা কিন্তু যে অফিস এবং শহীদ মিনারের ঢাল থেকে বড়। সেই জন্য আমি লিখেছি যেহেতু 3.5/6 গ্রেটার দেন হাফ, অতএব অফিস ভবন এবং শহীদ মিনারের ঢাল অপেক্ষা লাইব্রেরি এবং পেছনের গেটের ঢাল বেশি। হ্যাঁ, তাহলে আমরা যে লাইব্রেরি এবং পেছনের গেটের ঢাল বেশি পেয়েছি, এটাই উত্তর। তাই আমি আনসারটা লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা বর্গীয় জ নম্বর সমস্যাটা সমাধান করব। বর্গীয় জ নম্বর প্রশ্নে কি বলছে দেখো, প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে বলছে। সেটার জন্য আমরা যে চিত্রটা, সে চিত্রের দিকে যাব। অর্থাৎ এই যে চিত্রটা আছে, এই চিত্রের সীমানা অর্থাৎ এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এই যে এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এই সীমানার যে মোট দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই সীমানাটা নির্ণয় করার জন্য আমরা সীমানার যে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দুগুলো আগে চিহ্নিত করব, এরপরে এগুলোর স্থানাঙ্ক নির্ণয় করব। আমি প্রথমে এই বিন্দুটার নাম দিচ্ছি ডি, এই বিন্দুটার নাম দিলাম ডি, এবং এই বিন্দুটার নাম দিলাম ই। হ্যাঁ, এরপরে এই বিন্দুটার নাম দিলাম আই। এরপর যে এই বিন্দুটার নাম দিলাম জে, এবং এই বিন্দুটার নাম দিলাম কে। অর্থাৎ এই বিন্দুগুলো, এখান থেকে এই বিন্দুগুলোর নাম দিলাম আমি। এবার এদের স্থানাঙ্কগুলো নির্ণয় করব। প্রথমে ডি বিন্দুর স্থানাঙ্ক। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে, যেহেতু এটা 0 বিন্দু থেকে বাম দিকে, বাম পাশে অবস্থিত, এক্স ও বাম পাশে, ওয়াই ও নিচের দিকে অবস্থিত, সেজন্য ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে -12, এরপরে কমা -6। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে অনেকবার শিখেছি। এরপরে ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতেছি। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে, যেহেতু এটা 0 বিন্দুর ডান পাশে অবস্থিত, তাহলে প্লাস হবে, এক্স এর মান প্লাস, এক্স এর মান হচ্ছে যে 19, আর যেহেতু নিচের দিকে, তাহলে ওয়াই এর মান হবে যে -6। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 19, -6। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারতেছো। এবার আই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে 0 বিন্দু হতে ডান পাশে, সেজন্য প্লাস হবে, যে এক্স এর মান হচ্ছে যে 19, এরপরে ওয়াই এর মান যেহেতু উপরের দিকে, তাও কিন্তু প্লাস হবে 8। তাহলে আই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছি যে 19,8। এরপরে যে জে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। জে বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 0 বিন্দু থেকে বাম দিকে অবস্থিত, সেজন্য এটা -n হবে, এটা হবে -7.5। আর যে ওয়াই এর মান হচ্ছে যে উপরের দিকে, অর্থাৎ প্লাস সাইন হবে বা প্লাস চিহ্ন হবে,
সেটা হচ্ছে যে 9, অর্থাৎ ওয়াই এর মান 9, অর্থাৎ কোটি হচ্ছে যে 9। এবার যে কে বিন্দু, এই কে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। কে বিন্দু 0 বিন্দু হতে বাম পাশে অবস্থিত, তাহলে মাইনাস হবে। তাহলে যে কে বিন্দুর স্থানাঙ্ক x এর মান হচ্ছে যে -12, আর y এর মান যেহেতু উপরের দিকে তাহলে প্লাস হবে, সেজন্য যে কোটির মান অর্থাৎ y এর মান হচ্ছে যে 6। তাহলে কে বিন্দুর স্থানাঙ্ক পেলাম -12,6। শুরুতে প্রিয় শিক্ষার্থী আমি ডি এবং ই যে রেখাটা আছে এই রেখার দৈর্ঘ্যটা নির্ণয় করব। দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, ডিই যে রেখাটি সেটা কিন্তু এক্স রেখার সমান্তরালে অবস্থিত, এক্স রেখার সমান্তরালে অবস্থিত। যেহেতু সমান্তরালে অবস্থিত, কোনো ঢাল নাই, তাহলে আমরা যে ডি এবং ই বিন্দুর যে ভুজ আছে এই ভুজের বিয়োগফল হবে এই রেখাটির দৈর্ঘ্য, অর্থাৎ ডি রেখার দৈর্ঘ্য। এখানে ভুজ হচ্ছে যে 19 আর এখানে ভুজ হচ্ছে যে -12। তাহলে 19 থেকে -12 কে বিয়োগ করে দিলে আমরা যে ডিই রেখার দৈর্ঘ্যটা পেয়ে যাব। এরপরে ই আই অথবা আই ই যেটাই বলি না কেন, আমরা যে সেই রেখার দৈর্ঘ্যটা বের করব। আমরা দেখতে পাচ্ছি ই আই যে রেখা, সেই রেখাটা কিন্তু ওয়াই রেখার সমান্তরালে অবস্থিত, এটার কোনো ঢাল নাই। তাহলে যেহেতু ঢাল নাই, তাহলে এটা যেহেতু সমান্তরালে অবস্থিত, তাহলে আমরা যে ই এবং আই যেহেতু ওয়াই এর সমান্তরাল, সেজন্য আমরা কোটিদ্বয়ের বিয়োগফল বের করলে কিন্তু এই ই এবং আই রেখার দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। তাহলে কি করব আমরা, যে কোটি অর্থাৎ 8 থেকে যে -6টাকে বিয়োগ করে দিলে আমরা যে ই আই রেখার দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক একইভাবে এই যে ডি কে, এই যে ডি কে যে রেখাটি আছে সেই রেখাটিও কিন্তু ওয়াই রেখার সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল। তাই আমরা এই যে ডি এবং কে এই দুটো বিন্দুর যখন আমরা যে কোটির বিয়োগফল বের করব, তখন আমরা এই রেখার যে দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে 6 থেকে -6 কে বিয়োগ করলে কিন্তু আমরা ডি কে রেখার দৈর্ঘ্যটা পেয়ে যাব। এখন এখানে যে আই যে রেখাটা আছে সেই রেখাটা কিন্তু ঢালু, হ্যাঁ, সেই রেখাটা কিন্তু কি ঢালু, সমান্তরাল না। সমান্তরাল হলে কিন্তু এখান থেকে এখানে সমানে যাবে, কিন্তু এটা সমান্তরাল না, এটা হচ্ছে ঢালু। হ্যাঁ, ঢাল আছে, ঢাল আছে। তাহলে ঢাল থাকলে কিন্তু আমরা যে যে আই যে রেখার দৈর্ঘ্যের যে সূত্র, সেই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা সেই রেখার দৈর্ঘ্যটা নির্ণয় করব। সূত্রটা আমরা জানি যে ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ যোগ কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ উপরে কিন্তু √ওভার দিতে হবে, মানে রুট যে ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ যোগ কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ। এভাবে কিন্তু আমরা যে আই যে এই রেখাটির যে দৈর্ঘ্যটা আমরা বের করব। এরপরে আরেকটা রেখা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই রেখাটা হচ্ছে কি জে কে, রেখাটার নাম কি জে কে। এই জে কে রেখাটাও কিন্তু ঢালু রেখা, সেই জন্য আমরা কি করব, এই যে সূত্রের মাধ্যমে বের করব। অর্থাৎ যে ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ যোগ কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ উপরে হচ্ছে যে √ওভার। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিভাবে সমস্যাটা সমাধান করতে হবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার আমরা সমস্যাটার সমাধান দেখে নেব। বর্গীয় জ নাম্বারের সমস্যার সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। মনে করি সীমানার শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক সমান, যেটা আমি ওখানে চিত্রের মধ্যে চিহ্নিত করেছি, ডি -12, -6, ই 19, -6, আই 19, 8, জে -7.5, 9, কে -12, 6। সুতরাং ডিই রেখার দৈর্ঘ্য বের করতেছি যে 19 -12 অর্থাৎ ডি এবং ই, অর্থাৎ এখানে যে ভুজদ্বয়ের বিয়োগফলই হচ্ছে যে ডি রেখার দৈর্ঘ্য। তাহলে এখানে ভুজ হচ্ছে যে 19 মাইনাস এখানে ভুজ হচ্ছে যে -12, তাহলে 19 -7 +12, তাহলে 19 এর সাথে 12 যোগ করলে 31 একক। এরপরে ইআই রেখার দৈর্ঘ্য, ইআই রেখার দৈর্ঘ্য বের করতেছি যে ই এবং আই। হ্যাঁ, ইআই রেখা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে কোটিদ্বয়ের বিয়োগফল হবে। তাহলে 8 -6, তাহলে 8 -7 প্লাস 8 এর সাথে 6 যোগ করলে হবে 14 একক। এরপরে আই জে রেখার দৈর্ঘ্য, আই জে যেহেতু এই রেখাগুলো কিন্তু যে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ রেখার কোনো সমান্তরাল না, অর্থাৎ ঢালু রেখা, সেই জন্য এটা সূত্রের মাধ্যমে বের করতে হবে।
তাহলে এই যে আই রেখার যে ভুজ হচ্ছে 19 আর জে রেখার ভুজ হচ্ছে -7.5। তাহলে এবার যে ভুজ দ্বয়ের বিয়োগফলের বর্গ প্রথমে উপরে রুট ওভার দিতে হবে। ভুজ হচ্ছে -7.5 -19 হোল স্কোয়ার প্লাস এবার কোটি দ্বয়ের, হ্যাঁ এখানে কোটি হচ্ছে যে 9 এবং 8, তাহলে 9 - 8 হোল স্কোয়ার ইকুয়াল টু যে 19 থেকে 19 এবং -7.5 এবং -19 যোগ করলে পাচ্ছি আমরা -26.5 আর স্কোয়ারটা বসলো, এরপরে প্লাস চিহ্ন বসলো, 9 থেকে 8 চলে গেলে 1 হোল স্কোয়ার। এরপরে যে এটাকে হোল স্কোয়ার করলে অর্থাৎ -26.5 কে হোল স্কোয়ার করলে আমরা পাচ্ছি 702.25 প্লাস 1 কে স্কোয়ার করলে 1। এবার এটার সাথে এটা যোগ করলে আমরা পাচ্ছি √703.25, রুট ওভার করলে পেয়েছি যে 26.52 একক। এবার জে কে রেখা অর্থাৎ জে কে রেখার আমরা কি করব, দৈর্ঘ্য বের করব। যে জে কে রেখা যেহেতু ঢালু সেজন্য রুট ওভার যে তাদের যে ভুজদ্বয়ের অন্তর এর বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে এদের যে ভুজ হচ্ছে কত, যে -7.5 -12 হোল স্কোয়ার প্লাস কোটি হচ্ছে যে 9 এবং 6, 9 - 6 হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এখানে যে -7.5 বসলো, এটা মাইনাসে মাইনাসে প্লাস 12টা বসলো হোল স্কোয়ার, এরপরে প্লাস 6 থেকে 9 থেকে 6 চলে গেলে 3 হোল স্কোয়ার। এবার ইকুয়াল যে 12 থেকে 7.5 চলে গেলে আর থাকে যে 4.5 হোল স্কোয়ার প্লাস 3 কে স্কোয়ার করলে 9, রুট ওভারটা এখানে বসলো ইকুয়াল যে 4.5 কে হোল স্কোয়ার করলে 20.25 প্লাস এখানে 9টা বসলো, উপরে রুট ওভার বসলো ইকুয়াল রুট ওভার এটা যোগ করলে 29.25, 29.25 কে যে রুট ওভার করলে আমরা পেয়েছি 5.41 একক। তাহলে এবার ক্যাডি রেখার দৈর্ঘ্য নির্ণয় করব। ক্যাডি রেখা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল সেজন্য এদের কোটির বিয়োগফল হবে যে রেখাটির দৈর্ঘ্য। তাহলে 6 - -6 অর্থাৎ দুইটা কোটি বিয়োগ করতেছি, তাহলে 6 বসলো -7 প্লাস 6, 6 যোগ করলে হবে 12 একক। অতএব সীমানার মোট দৈর্ঘ্য ডিই প্লাস ইআই প্লাস আইজে প্লাস জে কে প্লাস ক্যাডি এর এককটা বসবে। এবার ডিই রেখার দৈর্ঘ্য আমরা এখানে বের করেছিলাম 31, সেটা বসালাম। এরপরে ইআই রেখার দৈর্ঘ্য বের করেছিলাম 14, সেটা বসালাম। এরপরে আইজে রেখার দৈর্ঘ্য বের করেছিলাম 26.52, এটা বসালাম এখানে। এরপরে জে কে রেখার দৈর্ঘ্য বের করেছিলাম 5.41, সেটা এখানে লিখলাম। এরপরে যে ক্যাডি রেখার দৈর্ঘ্য বের করেছিলাম 12, সেই 12টা এখানে বসালাম, পাশে কিন্তু একক লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা এগুলো সবগুলো যোগ করলে আমরা পেয়েছি যে 88.93 একক। হ্যাঁ অর্থাৎ এই রেখাগুলোর দৈর্ঘ্য এখানে বসিয়েছি, সব দৈর্ঘ্য যোগ করে আমরা পেয়েছি 88.93 একক। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। দলগত কাজের সর্বশেষ প্রশ্ন যে মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, মাঠ কিন্তু এফ দিয়ে চিহ্নিত আছে, তাহলে এফ বিন্দু, এই এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে -2 -4, -2 -4। এরপরে যে অফিস ভবন কিন্তু সি দ্বারা চিহ্নিত আছে, তাহলে এখানে যে সি বিন্দু, এই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে -3 -1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী যে সরলরেখার, এই সরলরেখার যে সমীকরণ বের করতে বলেছে, আমরা কিন্তু সেই সমীকরণের সূত্রটা জানি। প্রিয় শিক্ষার্থীরা, এই সমীকরণের সূত্রের মাধ্যমে আমরা এবার 6 নাম্বার সমস্যা সমাধানটা করে নেব। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। মাঠ এর অবস্থান এফ, যার স্থানাঙ্ক -2, -4 এবং অফিস ভবন এর অবস্থান সি -3, -1। সুতরাং মাঠ ও অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ, সেই সমীকরণের সূত্রটা হচ্ছে কি y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়াল টু x - x1 ডিভাইডেড বাই x1 - x2। এখানে প্রিয় শিক্ষার্থীরা যে x1 এর যে মান, সেটা হচ্ছে কি x1 এর মান হচ্ছে এখানে -2 এবং x2
যে মান সেটা হচ্ছে যে -3, এটা হবে x1 x2, এটা হবে y1 y2। তাহলে আমরা মানগুলো লিখে দিয়েছি এখানে প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে যে x1 = -2 আর x2 সমান -3, y1 সমান -4 আর y2 সমান -1। এটা আমরা মানগুলো লিখে দিয়েছি। এখানে যে সমীকরণটা লিখেছি, এবার এই সমীকরণের মধ্যে এই মানগুলো এখানে বসিয়ে দেব। তাহলে y1 এর পরিবর্তে লিখলাম -4, এরপরে y1 এর পরিবর্তে -4 মাইনাস চিহ্নটা বসলো, আর y2 এর পরিবর্তে লিখলাম যে -1 এখানে ব্র্যাকেট দিয়ে, ইকুয়াল টু x টা বসে গেল, মাইনাস x1 এর পরিবর্তে বসলো -2 ব্র্যাকেট দিয়ে, এরপরে x1 এর পরিবর্তে -2 মাইনাস ও x2 এর পরিবর্তে লিখলাম -3, সেটা ব্র্যাকেট দিয়ে লিখলাম। বা পরের লাইনটা দেখো, y এটা মাইনাসে মাইনাসে +4, নিচে দেখো এবার -4 মাইনাসে মাইনাসে +1, এবার ডান পাশে দেখো x মাইনাসে মাইনাসে +2, এরপরে -2 মাইনাসে মাইনাসে +3। এবার আমরা সরল করব। উপরে দেখো এবার y প্লাস এখানে 4টা বসলো, -4 থেকে 1 চলে গেলে -3 ইকুয়াল উপরে বসলো x + 2, এরপরে নিচে দেখো 3 থেকে -2 চলে গেলে আর থাকে 1। এবার আমরা আরো গুণন করব। প্রথমে গুণ করব যে 1 দিয়ে এটাকে, তাহলে 1 দিয়ে গুণ করলে y + 4, এবার গুণ করব -3 দিয়ে, -3 দিয়ে গুণ করলে -3x প্লাস মাইনাসে মাইনাস 3 2 যা 6। এবার আমরা পক্ষান্তর করব। তাহলে -3x কে এই পাশে নিয়ে আসলে +3x হয়ে আসলো, এরপরে প্লাস ওয়াইটা এখানে বসলো, এরপরে +4টা বসলো, এরপরে -6টাকে এই পাশে নিয়ে আসলাম, +6 = 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা পক্ষান্তর করে আমরা এই লাইনটা পেয়েছি। সুতরাং 3x + y প্লাস এখানে 4 এর সাথে 6 যোগ করলে 10 = 0। অতএব মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী যে সরলরেখা সেটার সমীকরণ হচ্ছে যে 3x + y + 10 = 0। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার অর্থাৎ যে দলগত কাজের সমস্যার সমাধানগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দিবে। দলগত কাজের পরে প্রিয় শিক্ষার্থীরা একটা প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে তোমাদের জন্য। এটা তোমাদের বিদ্যালয়ের যে প্রজেক্ট ওয়ার্ক করতে হবে, সেজন্য এক একজনের বিদ্যালয় এক এক রকম। তাই যে আমি যে এখানে দলগত কাজটি করেছি, সেই দলগত কাজটি তোমরা যদি ভালো মতো বুঝে থাকো এবং এর আগের ক্লাসগুলো যদি তোমরা খুব ভালো মতো বুঝে থাকো, তাহলে এই প্রজেক্ট ওয়ার্কটি করতে তোমাদের তেমন কোনো কষ্ট হওয়ার কথা নয়। আমি আগামী পর্বে অর্থাৎ 12তম পর্বে অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এর অনুশীলনী সমাধানগুলো সমাধান করব। আগামী 12তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।